হাত ধরে টানতে টানতে আরিশ নিয়ে আসলো আরুষিকে, এনে বিছানার উপর ফেলে দিল। আরুষি কাঁদতে কাঁদতে আপনি আমাকে এখানে এনেছেন কেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। বলে খাট থেকে নেমে দরজার দিকে যেতেই তখনই আরিশ হাত ধরে আবারও খাটের উপর ফেলে দিল। আরুষির উপর উঠে বসে ওর ঠোঁটজোড়া দখল করে নিল আর দুটো হাত শক্ত করে মুঠিবদ্ধ করে রেখেছে, যে কারণে নড়াচড়ার ক্ষমতাটুকু পাচ্ছে না। আরিশ আরুষিকে ছেড়ে খুব শখ না তোমার আমার সাথে বিয়ে করার? তাহলে এখন পালাচ্ছ কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা তো স্বামী স্ত্রী। সো লেটস এনজয় বেবি। আরও হাত জোর করে কাকুতি মিনতি করছে আরিশের সামনে। অল্প দিনের পরিচয় আরিশের সাথে ওর, আর 3 দিন পর অব্বয়ের সঙ্গে বিয়ে। সেখানে আরিশিকে বিয়ের কথা কখনোই ভাবেনি আরু। হঠাৎ আরও হাউমাউ করে কেঁদে উঠল যখন দেখলো আরিশ নিজের শার্টের বোতামটা খুলছে। কিছুই বুঝতে পারছে না ও যেন নিজেকে কিভাবে আরিশের হাত থেকে রক্ষা করবে। তবে শেষ রক্ষা করতে পারলো না, আর আগেই আরও জ্ঞান হারালো। আরও অজ্ঞান হতেই আরিশ একটা শয়তানি হাসি দিল, দিয়ে আরিশিকে গভীরভাবে কিস করলো। চারিদিকে সকলের চেঁচামেচিতে আরুষি চোখ মেলে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ ও ওর নিজের বাড়িতেই রয়েছে। চারিপাশে ওর বাড়িতে সবাই ওকে ঘিরে রেখেছে। হঠাৎ নিজের পোশাকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, তার কারণ ও এই পোশাকে ছিল না। আরুর জ্ঞান ফিরতেই ওর বাবা এসে ওকে ঠাস করে চড় মারল। এই দিন দেখার জন্য তোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, এখন আমি কি জানাবো আবরুর বাড়ির লোককে এই যে আমার মেয়ে একটা দুশ্চরিত্রা? আরও এবার কেঁদে ফেললো, কারণ ওর বলার মতো কোনো মুখই নেই। নিজেই নিজের পক্ষে যে কোনো কথা বলবে সে সুযোগও পাচ্ছে না, কেউ ওকে কোনো কথাও বলতে দিচ্ছে না। তোকে যে আমি কেন জন্ম দিয়েছিলাম তার জন্য আমার এখন আফসোস হচ্ছে। জন্মের সময় কেন আমি তোকে মেরে ফেলিনি। সকলের প্রত্যেকটা কথা আরুর বুকে গিয়ে তীরের মতো বিঁধেছে, কারণ আসল সত্যটা ও জানে। হঠাৎ এত কিছুর মাঝখানে আহান বলতে শুরু করলো। ছেলেটাকে যখন এতই ভালোবাসিস তাহলে চলে যেতিস ওর হাত ধরে, কেন ফিরে এলি, তা আবার দুশ্চরিত্র হয়ে? কাঁদতে কাঁদতে আরুষি চোখ তুলে তাকালো, কারণ কি হয়েছে ও কিছুই বুঝতে পারছে না। ও যা ভাবছে আহান সম্পূর্ণ বিপরীত কথা শোনাচ্ছে ওকে। আমি ওনাকে কখনোই ভালোবাসিনি, আর আমি ওনাকে কেন ভালোবাসতে যাব যেখানে আমি জানি অব্রুর সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ, তার জন্যই তো শারীরিক চাহিদা মেটানোর জন্যই ওর কাছে তুই গেছিলি। পাড়া প্রতিবেশীরা অনেক কানাঘুষা করেছে। আমরা এবার সমাজে চলবো কি করে সেটা এখন ভেবে দেখেছিস? ওই ছেলে বাড়ি এসে বলে গেল তুই নাকি ওর পেছনে বিগত 3 মাস ধরে পড়ে আছিস, ওকে বিয়ে করার জন্য পাগল হয়েছিস। তুই ওকে বিয়ে করতে চাস, তাই সমস্ত কিছু করতে বলেছিলি ওকে। মা বিশ্বাস করো, আমি তেমন কিছুই করিনি। বলে উচ্চ সুরে কাঁদতে লাগলো, কিন্তু আজ ওর চোখের জল ও সকলের কাছে অভিনয় সমান। কেউ ওর কথা বিশ্বাস করছে না। হঠাৎ ওর মাথায় এলো অভয়ের কথা। ওর আর অভয়ের 3 দিন পরে বিয়ে হবে। বিয়েটা পারিবারিকভাবে হলেও আরও বেশ ভালোই পছন্দ করে অভয়কে। আরু আরিশকে কখনো পাত্তা দেয়নি। আরুষি একটা ভাইয়ার চোখেই দেখছে আরিশকে, আর উচ্চ সুরে বলে উঠল, মা অব্র, ওরা কেউ জানে না তোর এই কীর্তির কথা, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সব জেনেও যদি অভ্র তাকে মেনে নেয় তাহলে ভাববি তোর কপাল ভালো। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আরু হাউ হাউ করে কেঁদে উঠল, তার কারণ এও এতটাও মনের দিক থেকে শক্তিশালী নয় যে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কিছুক্ষণ আগের কথা, রাস্তায় আরিশ গম্ভীর কণ্ঠে আরুষিকে বলল। গাড়িতে ওঠো। আরুষি অবাক হয়ে, কেন ভাইয়া আপনার গাড়িতে উঠতে যাবে? আর আমি হেঁটেই ঠিক আছি। যা বলছি তাই করো, না হলে রাস্তার লোকের সামনে যা করব সেটা ভালো হবে না। এবার তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে। বাধ্য হয়ে আরুষের গাড়িতে উঠল। কিন্তু কী কারণে আরিশ তাকে গাড়িতে উঠতে বলল, আর আরিশ ই বাঘ তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে সমস্ত কিছু জিজ্ঞেস করলে আরিশ চুপচাপ ছিল। তার পরিবর্তে একটা উত্তরও দেয়নি। তারপর সেখান থেকে গেল কাজী অফিসের সামনে। তা দেখে আরুষি আরও অবাক হলো। সেখান থেকে গাড়ি থেকে নামতেই আরুষিকে টেনে টেনে নিয়ে গেল কাজী অফিসে। ওর বাবাকে ওকে খুন করে দেওয়ার ভয় দেখিয়ে পেপারে সাইন করিয়ে নেয় আর কবুল বলিয়ে নেয়। তারপরে এসব ঘটনা হলো, কিন্তু আরিশ এর এই সমস্ত কাজকর্মের কোনো কারণ আরও জানে না। সন্ধ্যাবেলায় চুপচাপ ছাদের এক কোণে আরুষি বসে আছে, আর বসে বসে অব্যয়ের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছে। হঠাৎ ওর ফোনে ফোন আসতেই চমকে উঠল ও। ফোনটা ধরতেই একটা
আননোন নাম্বার থেকে ফোন আসলো। কলটা ধরার ইচ্ছে না থাকলেও ধরতে হলো। হ্যালো আরু পাখি, কি করছো জান? কে আপনি? আর আপনি আমাকে এই সমস্ত নামে ডাকছেন কেন? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? সকালে না তোমাকে আমি বিয়ে করলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে হয় আরু পাখি? আরুষির যেন বুকের ভিতর ধক করে উঠল। বুঝতে পারলো যে আরিশ নতুন আর কি ঘটানোর জন্য আরিশ ওকে ফোন করেছে সেটাও বুঝতে পারছে না। আরুষি কাঁপা কাঁপা কণ্ঠে, কি চাই আপনার? আপনি এই সমস্ত কেন করেছেন? আপনার সাথে তো আমার শত্রুতা নেই। আরিশ খুবই শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কি শত্রুতা থাকতে পারে বলো তো? তুমি আমার বউ, আর বউয়ের সঙ্গে কখনো কারো শত্রুতা থাকে? সে যাই হোক, তোমার না দুদিন পর বিয়ে, আমাকে ইনভাইট করলে না তো? আমার বিয়ে আপনি কি করে জানলেন? সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি আমাকে ইনভাইট করোনি। আমি কিন্তু খুব রেগে আছি। অপরদিকে আরুষির মুখে কোনো কথা নেই। আরিশের এর কথার পরিবর্তে কি উত্তর দেওয়া যায় সেটাও জানে না। সে বাদ দাও, তোমার কিছু জরুরি ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলো পারলে নিয়ে যেও। আরুষি কিন্তু কিন্তু করে বলল। কিসের ভিডিও? আর আমার সাথে আপনার কোন ভিডিও? আরিশ উচ্চ সুরে হেসে বলল, বাবা, সকালবেলা আমি আর তুমি মিলে যে এত রোমান্স করলাম, সেগুলো ক্যামেরা বন্দি করতে হবে না? সব ভুলে গেলে নাকি? ওগুলোই আছে। বিয়ের আগে তোমার নতুন বরকে যদি দেখাতে চাও তো নিয়ে যেতে পারো, না হলে আমার কিন্তু আবার স্বভাব ভালো নয়, সকলকে দেখাবো। আরুষির গলা শুকিয়ে কাট, কারণ যা হয়েছে আরিশ এর সব কিছুই ভিডিও করেছে। আর তা যদি অন্য কেউ দেখে ফেলে, অব্য কোনোদিনও আরুকে বিয়ে করবে না। আমি তাহলে এখন কি করব? কাল সকাল 10টায় ভার্সিটিতে নয়, সোজা আমার বাড়িতে আসবে। যদি না আসো তো জানতেই পারবে আমি তোমার সাথে কি কি করব। আশা করি তুমি আমাকে খুব ভালো করেই চেনো। ভাই আরু পাখি। আরুষি আর পারছে না এত কিছু সহ করতে। হাউমাউ করে কাঁদছে ও। কি থেকে কি হয়ে গেল। সারা রাত ভয়ে ভয়ে কাটিয়েছে আরু। না জানি কোন নতুন বিপদের সম্মুখীন হতে হয় ওকে। আরিশের ভয়টা বড্ড গ্রাস করছে ওকে। আর তাছাড়াও এই সমস্ত কথা যদি অব্বর জানতে পারে তাহলে অব্ব কখনোই ওকে বিয়ে করবে না, সে যতই অব্বকে ভালোবাসুক না কেন। হয়তো এটা আরুর ভুল ধারণা। অব্ব ইজিপ্টে থাকে, সেখানে ও কোনো একটা কোম্পানিতে জব করে, আর বিয়ের পর আরুকেও সেখানে নিয়ে যাবে এরকম একটা ভাবনা চিন্তা করে রেখেছে। এতে যদিও বা আরু বা ওর পরিবারের কোনো সমস্যা নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার আগের মুহূর্তেই ওর কাছে অন্য দিন অনেকটা আনন্দের হয়, কিন্তু আজকে যেন তা সম্পূর্ণ অন্যরকম বলে মনে হয়েছে ওর। একটা আতঙ্কের সঙ্গে সময়গুলো পার করছে। মনে হচ্ছে এই বুঝি তার বড় কোনো একটা ক্ষতি হয়ে গেল। ওর বাবা মাও চায় না যে আরু আর বাড়ি থেকে বেরুক। যা যা হয়েছে পাড়া প্রতিবেশীদের অনেক তা নিয়ে কানাঘুষা করেছে, তাই হাজারো কথা শোনার ভয়ে তারা এরকম একটা পরামর্শ দিয়েছিলেন আরুকে। কিন্তু আজকে আরিশের সঙ্গে দেখা করতে যেতে হবে, না হলে কোনো একটা বড় বিপদ হতে পারে সেটাও ভালো আন্দাজ করতে পারছে। রাস্তার ধারে দাঁড়িয়েছে রিক্সা নেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে পড়া প্রতিবেশীরা আরুকে দেখে অনেক কানাঘুষু করছে। আরু নিজেকে তার মধ্যে কিছুটা অপ্রস্তুত মনে করলেও তা প্রকাশ করছে না, না হলে তারা আরও চেপে বসবে ওর উপরে। অনেকক্ষণ ধরে আরু দাঁড়িয়ে আছে আরিশ এর বাড়ির গেটের সামনে। কলিং বেলটা বাজানোর সাহস জুগিয়ে উঠতে পারছে না। ওর ভাবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। হঠাৎ ওর ফোনে ফোন আসতেই তাকিয়ে দেখলো আরিশের ফোন। আরিশের ফোন দেখেই চমকে উঠল আরু। আরু পাখি, বাইরে দাঁড়িয়ে কেন? শ্বশুর বাড়িতে ঢুকবে না নাকি আমাকে নিয়ে আসতে হবে? তুমি লজ্জা পাচ্ছ তাই? আমি আসছি। বলে কলিং বেল বাজাইতেই একটা সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। আরু তাকে কিছু না জিজ্ঞেস করতেই তিনি আরুকে বললেন যে উপরের ডান দিকের ঘরটা আরিশের। সিঁড়ি দিয়ে উঠছে আর ক্রমাগত পা দুটো কাঁপছে, কারণ সারা বাড়িতে একটা মানুষও নেই। সার্ভেন্টগুলো নিজেদের কাজে ব্যস্ত। ও যদি কোনো বিপদে পড়ে তাহলে কেউ যে ওকে সাহায্য করার জন্য ছুটে আসবে না, তা বুঝতে আর বাকি নেই ওর। সার্ভেন্ট এর কথা মতো বড় রুমটার সামনে যেতেই দরজা খুলে আরিশ আরুর হাতটা টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে নিল। তারপর সঙ্গে সঙ্গে কুলে নিয়ে ওকে বিছানার উপর ফেলে দিল।
আরিশ এখন আরুর উপরে, ওর গরম নিঃশ্বাসগুলো ক্রমাগত ওর মুখের উপরে এসে আরসে পড়ছে। চোখে রয়েছে হাজারো রাগের প্রকাশ, কিন্তু সেই রাগের কারণ আরুষির অজানা। অদ্ভুত এক নেশা রয়েছে আরিশের চোখে। আরু বয়ে বয়ে। আপনি প্লিজ আমার ওপর থেকে সরে যান। আরু আর কিছু বলতে পারলো না, কারণ তার আগেই আরিশ আরুর ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। হাত দুটোকে বিছানার সঙ্গে চেপে রেখেছে আরিশ। আরুষি ছটফট করছে আরিশের হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পেরে উঠছে না। অসংখ্য কামড়ে ভরিয়ে দিচ্ছে আরুষি। ঠোঁট দুটোকে আরুষি ব্যথায় কুকড়ে যাচ্ছে, তবু আরিশের সেই দিকে খেয়াল নেই। এক পর্যায়ে আরুষির ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে দেখে আরিশ আরুকে ছেড়ে দিল। আরুষি উঠে বসতেই ওর মুখে হাত দিয়ে দেখলো ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। রক্তটা দেখে আরু কেঁদে ফেললো। আরিশ আরুষির কাছে গিয়ে আরুষির ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল। আরু পাখি, খুব ব্যথা পেয়েছো তুমি? আরু কিছু বলছে না, শুধু কেঁদেই চলেছে। বলার ভাষাটুকুও নেই। আরিশ আর কি করতে পারে সেটা ওর ধারণায় চলে এসেছে। এখন এখানে থেকে যে কোনোভাবে ও বেরিয়ে যাওয়ার অপেক্ষায়। এমনিতেও যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, নতুনভাবে কিছু হওয়ার আর বাকি নেই। আরু ক্রমাগত কেঁদেই চলছে, তা দেখে আরিশ চেঁচিয়ে বলল। কাঁদছো কেন তুমি? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? আরিশ যেন আর নিজের মধ্যে নেই। আরু ভয়ে চমকে গেল, ওর কান্না যেন আরো বেড়ে গেল। তারপর ও কাঁদতে কাঁদতে বলল। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, আর আমার সমস্ত ভিডিও আপনি ডিলিট করে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। আরুর কথা শুনে আরিশ হু হু করে হাসতে লাগলো। তারপরে বলল। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি এখানে আনিনি সুইট হার্ট। আজকে আবার বাসন না করে তোমাকে কি করে যেতে দিই বলো? বাসর কথাটা শুনে আরুষি বিছানা থেকে নেমে দৌড়ে দরজার দিকে পালাতে গেলেই আরিশ আরুর হাতটা ধরে ফেললো। এখানে এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছা হলে। তাই কোনো পালানোর চেষ্টা না করে যা বলছি তাই শোনো। আশা করি তোমারই ভালো হবে। ঠিক 2 দিন পর তোমার আর অভ্রের যেমন বিয়ে হওয়ার কথা, ঠিক তেমনটাই হবে। শুধু বিয়ের দিন বিয়েটা অভ্রের সাথে নয়, আমার সাথে হবে। আর আমার কথার বাইরে যদি একটা কিছু হয়েছে, তো তোমার বাবা মাসের শেষে যে পেনশনটা পান সেটাও আর পাবে না। তোমার ভাই তার হাসপাতালের চাকরিটা হয়তো হারিয়ে ফেলবে। বাড়িঘর সব নিলামে উঠে যাবে, রাস্তায় গিয়ে নামবে তোমরা। আর তোমার অভ্র, তার কথা না হয় আমি বাদই দিলাম। আরুষি এবার জোরে চেঁচিয়ে বলল। আমার সাথে আপনার এত কিসের শত্রুতা যে আপনি তার প্রতিশোধ নিচ্ছেন? তোমার সাথে আমার কিসের শত্রুতা? আর আমি তোমার শত্রু এই কথাটা তুমি আমাকে বলতে পারলে আরু পাখি? আমি না তোমাকে কত ভালোবাসি। একটু আগেই কত আদর করলাম, মনে নেই নাকি কম পড়েছে? বলে একটা হাসি দিতে লাগলো আরিশ। আমি এসব কিছুই করতে পারবো না। যদি না করো তো আমি যা বললাম, আমি আমার কাজটা করে দেখাবো। বাকিটুকু তোমার ব্যাপার। বলে আরিশ আরুর ঠোঁটে চুট করে কিস করে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশ চলে যেতেই ও ফ্লোরে বসে কাঁদতে লাগলো। ওর জীবন এত বড় একটা পরিবর্তন হবে এটাও ভাবেনি কখনো। একদিকে অব্য আর আরেকদিকে তার পরিবার। আরিশের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছে আরুষি। এখন রাস্তা দিয়ে হাঁটতে, কারণ কলেজ টাইম অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে। আর এখন যদি ও বাড়ি ফিরে যায় তাহলে হাজারো প্রশ্নের উত্তর দিতে হবে বাড়িতে, যা আরুষি একদমই চায় না। এখন কিভাবে সমস্যা থেকে সমাধান পাবে সেটাই ভাবছে। কোনো কিছুই একটা ভেবে ফোনটা অব্যকে ধরালো। প্রথমবার রিং হতে ফোনটা না ধরলেও দ্বিতীয়বার রিংয়ে ফোনটা ধরলো। তারপর বেশ মিষ্টি কথায় কণ্ঠে অব্য বলে উঠল। আমার বউটা হঠাৎ আমাকে মনে করেছে, তার কারণটা কি জানতে পারি? আপনি একটু আমার সাথে দেখা করতে পারবেন? একটা জরুরি দরকার আছে। নিশ্চয়ই আসতে পারবো। এই কদিনই তো আমি ফিরে আছি। তাছাড়া বিয়ের 2 দিন পরই তো আমরা ইজিপ্টে চলে যাচ্ছি। তাই একসাথে কোনো সময় কাটাতে সমস্যা কোথায়? তুমি বলো কোথায় আসতে হবে, আমি আসছি। নিউ মার্কেটের দিকে যেতেই লেকের পাশে যে পার্কটা রয়েছে ওখানেই আসুন। আমার কিছু কথা আছে আপনার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। অনেকক্ষণ ধরে দুজন পাশাপাশি বসে আছে অব্য আর আরু কথাটা যেন কোনোভাবেই বলে উঠতে পারছে না। একটা দ্বিধা ওর মধ্যে কাজ করছে, কিন্তু কথাটা অব্যয়কে না জানালেও নয়। অব্য এবার একটা হাত দিয়ে আরুর কোমরটাকে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসতে গেলেই আরুষি অব্যয়ের হাত ছাড়িয়ে একটু সরে বসলো দূরে। কি হলো, সরে গেলে যে? আরুষি অপ্রস্তুত হয়ে বলল।
আসলে আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। আসলে অব্যয়ের ছোঁয়াটার ব্যাপারটা আরুষির ঠিক ভালো লাগলো না, তাই অপ্রস্তুত হয়ে কিছুটা সরে গেল দূরে। অব্যয় বিরক্তিকর হয়ে বলো। আরু বলতে শুরু করলো। দেখুন, আমার সাথে আপনার বিয়ে হওয়ার আগে আমার সম্বন্ধে আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলতে চাও? আমার বিয়ে হয়ে গেছে, তার সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি। যদিও বা আমার অনিচ্ছাকৃতভাবেই হয়েছে ঘটনাটা, এতে আমার কোনো হাত ছিল না। জোর করেই সমস্ত কিছু আমাকে দিয়ে করানো হয়েছে। এখন আমার সঙ্গে আপনার বিয়েটা ঠিক হয়ে গেছে, তাই আমি ভাবলাম আপনাকে কথাটা জানানো উচিত, না হলে আপনাকে সারা জীবনের জন্য ঠকানো হবে। তাই জন্য আমি আপনাকে বললাম। এবার আপনি ভেবে দেখুন আপনি আমাকে বিয়ে করবেন কিনা। অব্য ফিস ফিস করে। ওটাই তো তোমার ভবিষ্যৎ। আপনি কি কিছু বললেন আমাকে? কই না তো, আমি তো বলছিলাম যে কার এত সাহস যে তোমাকে বাজেভাবে স্পর্শ করে, তার নামটা বলো, আমি তাকে ছাড়বো না। আপনার কিছু করার দরকার নেই, আপনি শুধু বলুন আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। অব্য আরুর কাছে সৌরে এসে আরুর হাতে হাত রেখে বলল। একটা ছোট্ট ঘটনায় তোমার আর আমার সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন হতে পারে না। আমি তোমাকে অবশ্যই বিয়ে করব, তারপর তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। তখন এই সমস্ত কোনো দুর্ঘটনা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আরুর চোখে কৃতজ্ঞতা ছাপা অব্যয়ের প্রতি চোখে কোনো জল জমে আছে, কেবল গড়িয়ে পড়ার অপেক্ষায়। সবকিছু যেন অব্য যে তাকে বিয়ে করছে এর থেকে বড় কিছু হতে পারে না। আমি নারীকে সম্মান দিতে জানি, তাই তোমার এই অসম্মান মুছে দেওয়ার কর্তব্য আমার। তাই তুমি চিন্তা করো না, সঠিক সময় আমাদের বিয়ে হবে ভালোভাবেই। বাইরের কোনো লোক কোনো কিছু ঝামেলা করতে পারবে না। আর আমি তোমাকে ইজিপ্টে নিয়ে গেলে তো তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। বলে একটা বাঁকা হাসি দিল। এই মুহূর্তে হয়তো এর অর্থ আরুর বোঝার ক্ষমতার বাইরে। রাত 11:30। ডাইনিং রুমে আরুষির বাবা আর মা দুজনেই বসে আছে, অপেক্ষা করছে আরিশের বাড়ি ফেরার, কারণ এটা তার নিত্যদিনের কাজ। আরিশ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে এই সময়ে বাড়ি ফেরে, তবে ওনারা ঠিক করলেন যে আজ এর একটা ব্যবস্থা করেই ছাড়বেন। সারা জীবন তো আর এইভাবে চলতে পারে না। এখন যদি তারা হাল না ধরেন তাহলে ভবিষ্যতে আরিশিকে পাল্টানো খুব মুশকিল হয়ে পড়বে। গাড়ির চাবিটা আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে বাড়িতে ঢুকলেই আরিশ দেখতে পেল ডাইনিং রুমে ওর বাবা মা বসে আছে। ওনাদেরকে দেখে গুড নাইট বলে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, তখনই আরিশের বাবা বলে উঠল। এইভাবে আর কতদিন? তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারো না? আর এই সমস্ত বাজে সঙ্গ ত্যাগ করো, না হলে তোমার ভবিষ্যৎ যে অন্ধকারে নিমজ্জিত তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তুই জানিস তো আমার ব্লাড প্রেশারটাই হাই থাকে। সব সময় তোকে নিয়ে চিন্তা করতে করতে আমার না কোন দিন কি হয়ে যায়, সেদিন দেখবি। আরিশ ওর মায়ের কাছে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে বলল। তুমি এত চিন্তা করো কেন আমাকে নিয়ে? আমি তো ঠিকই আছি, তাই না? না, তুমি ঠিক নেই। আমার বয়স হচ্ছে, তোমার মা অসুস্থ, ব্যবসার কাজটা তো তুমি সামলাতে পারো, তাই না? পড়াশোনায় ভালো বলে যে ছোটোখাটো একটা জব তুমি করবে, সেই আশায় তো আর আমরা থাকতে পারবো না। আমার নিজের ব্যবসাটার হাল তোমাকেই ধরতে হবে, না হলে তো আমার আর কোনো ছেলে নেই যে তাকে দিয়ে দায়িত্ব আমি ওর উপরে দেব। সানা, পারলে ওকেই দিতাম। এগুলো যদি এখন তুমি না বোঝো তাহলে কবে বুঝবে? বিয়ে করে বউকে খাওয়াবে কি? আরিশ কোমরে হাত রেখে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল। আচ্ছা, আমি কালকে থেকে অফিস যাব। এবার হ্যাপি তো? এখন আমার খুব খিদে পেয়েছে, আমার রুমে খাবারটা পাঠিয়ে দাও। বলে রুমের দিকে যাবে, তখনই আরিশের মা বলে উঠল। একসাথে ডিনার করব, বস, এক্ষুনি সবাইকে খাবার দিচ্ছে। আরিশ ওর বাবা মা আর বোনকে খুব ভালোবাসে, তাই ওনাদের কথা ফেলতে পারবে না কখনো। তাই ও বসে গেল ওনাদের সঙ্গে ডিনার করার জন্য। কোনো রকম কোনো খাওয়ার ইচ্ছা না থাকলেও অল্প একটু খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে আরও। চোখটা যেই বন্ধ করতে যাবে তখনই মোবাইলে মেসেজ আসার শব্দ। মেসেজের চেক করতেই দেখলো আরিশ এর মেসেজ। ও ভাবলো যে আরিশ নিশ্চয়ই কোনো না কোনো থ্রেট দিবে ওকে, তাই মেসেজটা চেক না করেই ঘুমিয়ে পড়লো। মেসেজটা চেক করলেন না রূপাখি? অনেক বড় ভুল করলে। রেডি থাকো। সকালবেলা আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কারণ আজকে ওদের বিয়ের শপিংয়ে যাবে। আরও আরিশের কথা পোয়ায় ভুলেই গেছে, সম্পূর্ণ মন থেকে মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু চাইলেও কি আর সব চেষ্টা সফল হয়?
তেমনই আরুর ক্ষেত্রে হচ্ছে। রেডি হয়ে নিচে নামতেই দেখলো অব্ব ড্রয়িং রুমে বসে আছে। শপিং করার জন্য অব্ব আর আরু একাই যাবে, বড়রা তাদের সঙ্গে কেউ যাচ্ছে না। অব্ব গাড়ি চালাচ্ছে আর আরুর সাথে নানান ধরনের কথা বলছে। আরু মাথা নাড়লেও তা মন থেকে না, তার কারণ আরিশের বলা প্রত্যেকটা কথা তার কাছে যেন আতঙ্কের মতো মনে হচ্ছে। একটা আতঙ্ক একটা মানুষের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। শপিং মলে ওরা গেছে। প্রথমে আরুর জন্য বিয়ের লেহেঙ্গাটা কিনলো রেড কালারের। এই কালারটা একদমই পছন্দ করে না আরু, তবুও অব্বের পছন্দ বলে তাই আর না করতে পারেনি। তারপর অব্ব নিজের জন্য পাঞ্জাবি আর ব্লাজার কিনলো। আরু একটা জামা ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে যেতে গেলেই অব্ব ওর পিছু পিছু গেল। সেটা অবশ্যই অরুর অজানা। জামাটা গায়ে দিয়ে যখন আরু দেখেছিল তখন হঠাৎ ট্রায়াল রুমের দরজার নখ পড়ায় আর অব্বের গলার আওয়াজ পাওয়ায় আরু একটু বেশ অবাক হলো, কারণ এখানে অব্বের আসা একেবারেই উচিত হয়নি। তারপর ভাবলো হয়তো দেখতে চেয়েছে যে পোশাকটা আরুকে কেমন লাগছে, তাই এসেছে হয়তো। এই ভেবে আরু দরজাটা খুলতেই তার হাতটা টেনে ওকে বাইরে বার করে এনে কোমর জড়িয়ে ধরে ঠোঁটের দিকে এগোতে লাগলো অব্ব। আশেপাশে কোনো লোক ছিল না, তাই কেউ দেখতে পায়নি, আর সেই সুযোগ নিতে চেয়েছে অব্ব। অরু নিজেই এত অবাক হয়েছে যে সমস্ত কিছু তার ভাবনার আগেও হচ্ছে। হঠাৎ অব্ব যখন ওর ঠোঁটের নিজের ঠোঁট স্পষ্ট করবে তখনই অব্বয়ের পিছনে দিয়ে আরিশের মতো একজনকে দেখতেই আরু ভয় পেয়ে গেল। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ও যাকে দেখছে সেই মুখে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে আরুর দিকে তাকিয়ে হাসছে, আর সেই হাসি দেখে ভয়ে সঙ্গে সঙ্গে আরু ধাক্কা মারলো অব্বকে। তারপরে সামনের দিকে তাকাতেই দেখলো মানুষটা আর নেই। অব্ব রেগে গিয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? এভাবে ধাক্কা মারলে কেন? আর আমাকে কি তোমার ক্যারেক্টারলেস বলে মনে হয়? আরু আমতা আমতা করে বলল, দেখুন, বিয়ের আগে এসব কিছু ঠিক না। আর তাছাড়া আমি এসব পছন্দ করি না। আর পাবলিক প্লেসে আপনার এরকম করাটা মোটেই উচিত হয়নি। আর ধাক্কাটা আমি মারতে চাইনি, আপনি নিজের মধ্যে ছিলেন না, তাই আমি বাধ্য হয়েছি। আরুষির কথা শুনে অব্ব মনে মনে বলল, কাম ডাউন অব্র, বেশি হাইপার হওয়া উচিত হবে না। কাম ডাউন, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। তারপরে ও নরম কণ্ঠে বলল, আই এম রিয়েলি সরি আরুষি, আমি ওরকম করতে চাইনি। রিয়েলি সরি ফর দ্যাট। আসলে আমি তোমাকে দেখে নিজের মধ্যে ছিলাম না, তাই এরকম হয়ে গেছে। আর তাছাড়া বিয়ে হয়ে গেলে তো তুমি আমারই। ইটস ওকে। আরুষি বলে আবার ট্রায়াল রুমের ভিতরে চলে গেল। ট্রায়াল রুমের দেওয়ালের পিঠ ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আরু। একটু আগেও আরিশের মতো একজনকে দেখলো, তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে কি এখন সব জায়গাতেই ও আরিশকেই দেখছে? মনের ভয়গুলো যেন আরও বেশি গভীর হচ্ছে। আজকে আরিশের অফিসের প্রথম দিন। কলেজে খুব একটা অ্যাটেন্ড করে না, ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া। আর কলেজে টপার হওয়ার কারণে টিচাররাও খুব একটা বেশি মাথা ঘামিয়ে দেখে না এই ব্যাপার নিয়ে। বাবা মায়ের কথা রাখতে ও আজকে অফিসে জয়েন করা, না হলে কোনো কিছু নিয়ে পড়ার জন্য ফরেন কান্ট্রিতে চলে যেতে চেয়েছিল আরিশ। আটকা পড়ে গেল একটা কারণে, যা হলো আরু পাখি। টেবিলের উপর থেকে গ্লাসটাকে বারবার ঘুরাচ্ছে আরিশ আর মনে মনে হাসছে। এই মুহূর্তে ওকে দেখলে কেউ ওকে যে পাগল বলবে না সেটার গ্যারান্টি নেই। হঠাৎ দরজা নক পড়তেই, কাবিন। আজকে আমি অফিসে যাইনি, তাই ভাবলাম তোর সঙ্গে কিছুটা সময় কাটাবো, তাই তোর বাড়িতে গেলাম। আন্টি বললেন যে তুই নাকি অফিসে এসেছিস। কথাটা শুনে আমার বিশ্বাস হলো না, তাই চোখটাকে সার্থক করার জন্য এখানে আসা। তো কেমন লাগছে নতুন অফিস, নতুন সব কাজ? আরিশ মুচকি হেসে বলল, এই তো বেশ ভালোই লাগছে। তোর খবর বল। আমি যে কালকে তোকে আসতে বলেছিলাম, আসিসনি কেন? কি আর বলি তোকে, তোর বোনকে মানাতে গিয়ে সময় পার হয়ে গেছে। আচ্ছা, তোর বোন এমন কেন রে? আমি কোন দিক থেকে খারাপ যে আমাকে পছন্দ করে না? তোর গোটা বদনটাকেই ও পছন্দ করে না। মজা করিস না তো দোস্ত, আমি কিন্তু সিরিয়াস। তোর বোনকে একটু বল না, তোর বোন তো তোর সব কথা শোনে। ইয়ে প্যার কা কামাল হ্যাঁ বস। তাই আমার থেকে কিছু এক্সপেক্ট করো না। ভালোবাসা হলো অদ্ভুত এক অনুভূতি যা সকলের প্রতি আসে না। ওর হয়তো আপনার প্রতি আসেনি। আরাব বুকে হাত রেখে বলল, দোস্ত মজা করিস না, নয়তো ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করে ফেলবো। কিন্তু এত কবি কবি ভাব নিচ্ছিস কেন? হুমায়ুন আহমেদ হয়ে যাবে নাকি? আরিশ ডেভিড মার্কা হাসি দিয়ে বলল,
দোস্ত, মেয়েটার পিছনে তুই এখনো পড়ে আছিস? ছেড়ে দে না মেয়েটাকে। আর কি বা আছো মেয়েটার মধ্যে এমন? তুই বুঝবি না, পরশুদিন আমার বিয়ে আর কালকে হলুদ, ইনভাইট রইল, চলে আসিস। কিছুই তো বুঝলাম না, বুঝিয়ে বল। ও তুই বুঝবি না। আরিশের দরজায় নক করতেই আরিশ শানাকে ঘরের ভিতরে আসতে বলল। ভাইয়া, কালকে আমাকে একটু শপিংয়ে নিয়ে যাবি? আরিশ ল্যাপটপের দিকে তাকিয়ে, কেন? কালকে আবার তোর কি আছে? বিয়ে টিয়ে করছিস নাকি? ভাইয়া, সব সময় কেন মজা করিস বলতো? আমার কেন বিয়ে হতে যাবে? বিয়ে তো আরুষির। পরশু দিনের বিয়ে আর কালকেই হলুদ। হলুদ অ্যাটেন্ড করার জন্যই কিছুটা নতুন পরে যেতেই হবে। পুরনো ড্রেস পরে তো আর যাওয়া যায় না, তাই না? তা তোর ফ্রেন্ড বাড়ি এসে তো ইনভাইট করে গেল না? আরুষির অন্য কি কি কাজ ছিল তাই আসতে পারেনি, তাই কলেজে কার্ডটা দিয়ে দিয়েছে। আচ্ছা। একটা হাসি দিল, তার কারণ আরুষির তার বাড়িতে না আসার কারণটা আরিশ বেশ ভালোই জানে। আচ্ছা, যাবো, রেডি হয়ে থাকিস। অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আরুষি, ঘুমাতে রাত হয়েছিল। সারাদিন এত দখল যাওয়া পরে বাড়ি এসে অনেক কাজ সারতে হয়েছে ওকে। ঘুমের মধ্যে হঠাৎ আরুষি অনুভব করলো ওর নিঃশ্বাসগুলো আটকে আটকে আসছে, দম বন্ধ হয়ে আসার উপক্রম। তাই নিজেকে বাঁচানোর জন্য যখন চোখ খুলে দেখলো, তখন দেখলো আরিশ ওর মুখটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে, তাই ওর নিঃশ্বাস আটকে আছে। আসাটাই স্বাভাবিক। এই অবস্থায় আরিশকে দেখে আরও চমকে গেল। কোনো রকমে আরিশকে ছাড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য যখন ধাক্কা মেরে উঠে বসলো, তখন দেখলো আরিশ মেঝেতে পড়ে গিয়ে হাসছে পাগলের মতো। পাশে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো আরও। আপনি এখানে কি করতে এসেছেন? এটা আবার কি ধরনের প্রশ্ন আরু পাখি? আমার শ্বশুর বাড়ি, আমার বউয়ের ঘর, আমি আসতেই পারি, তাই না? দেখুন, আপনি পুরো পাগল হয়ে গেছেন। আপনি চলে যান। আপনাকে আমি এখানে এক মুহূর্তও দেখতে চাই না। আমি রোমান্স না করে তো যাবই না আজকে। আর তুমি তো ঘুম থেকে উঠছিলে না, দেখি তো আমি অমন করলাম। আপনি এখনই বেরিয়ে যান, না হলে আমি চেঁচাবো। ওকে, চেঁচাও। আরু যেই দরজার দিকে পালাবে, তখনই আরিশ আরুর হাতটা খপ করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। আরিশ আরুকে দেওয়ালের সাথে চেপে ধরলো। ঘরে এসি চলা সত্ত্বেও আরু ধর ধর করে ঘামছে, গলা যেন ক্রমশ শুকিয়ে আসছে। এত রাতে নিজের বাড়ি থেকেও আরিশের বিরুদ্ধে কোনো স্টপ নিতে পারছে না আরু। আমি চলে গেলে কি তোমার প্রেমিক অভ্রকে ডাকবে নাকি? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি এসব কি যাতা বলছেন নির্লজ্জের মতো? একের পর এক ভুল অভিযোগ করছেন আমার উপর। ও রিয়েলি? তাহলে শপিং মলে যখন ও নোংরামো করতে যাচ্ছিল, তখন তুমি তখন প্রোটেস্ট করলে না কেন? আমি যদি ওখানে না থাকতাম তাহলে তো বেশ ভালোই হতো, তাই না? আরিশের চোখ দুটো লাল হয়ে রয়েছে আর আরও বয়ে গুটিসুটি হয়ে গেছে। সত্যিই তো, আরিশকে ও না দেখলে অব্বইকে ধাক্কা মারার সাহস পেত না, তখন কি হতো? তার মানে ওটা আপনি ছিলেন? কেন? আমি না থাকলে খুশি হতে বুঝি? আরুষির গাল দুটো চেপে ধরে বলল, দ্বিতীয়বার যদি ওকে তোমাকে স্পর্শ করতে দেখেছি, তো প্রথমে ওকে নয়, আগে তোমাকে শেষ করব, এটা মনে রেখো। আরিশ ওর মুখ চেপে ধরায় আরুষি কোনো কথা বলতে পারছে না। আরিশ আরুষিকে ছেড়ে দিতে আরও বড় বড় শ্বাস নিচ্ছে। আরুষি মুখে যে অংশ আরিশ চেপে ধরেছে সেই জায়গায় আঙ্গুলের ছাপ বসে গেছে, লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে জায়গাটা। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন আর আমাকে একটু সুখে শান্তিতে থাকতে দিন। আরুষির কথা শুনে আরিশ হে হে করে হেসে উঠল, তারপর বলল, শান্তি, তাই না? যদি আমি তোমাকে না পাই তাহলে শান্তি কেন? শান্তির বাপ মাও তোমার আশেপাশে আসবে না, এটা মনে রেখো। আরও চুপ করে আছে আরিশের কাছ থেকে পজিটিভ কিছু শোনার আশায়, কিন্তু তা আর হচ্ছে কই। ভিন্ন সময় আরিশ ভিন্ন রকম ব্যবহার করছে। আসলে আরিশ কি চাইছে তা বোঝা মুশকিল। আরিশ নরম কণ্ঠে বলল, সরি আরু পাখি, এত রাতে তোমার খুবই ডিস্টার্ব করার জন্য, কিন্তু কি আর করব বলো? তোমার ওই প্রেমিক তোমাকে স্পর্শ করছিল, আর আমি কি করে তা সহ্য করি বলো? তাই তোমাকে দেখতে চলে এলাম আর একটু সাবধান করে দিলাম। তাছাড়া কালকে তো আমাদের গায়ে হলুদ, তাই রেডি থেকো আরু পাখি। আমাদের গায়ে হলুদ মানে? আমাদের মানে বুঝলে না? আমাদের মানে আমার আর তোমার। বিয়েটা তো অনেক আগেই হয়ে গেছে, আর কালকে হলুদ হবে।
দেখুন আপনি এই সমস্ত পাগলামি বন্ধ করুন। চিন্তা করো না, আগে বিয়েটা করি, তারপর সব পাগলামি বন্ধ করে দেব। শুধু তুমি দেখতে থাকো কি কি হয়। আর হ্যাঁ, বলে রাখি, কালকের হলুদের জন্য আমি তোমাকে যেই শাড়িটা পাঠাবো সেই শাড়িটাই তুমি পরবে। যদি অন্য শাড়ি পরতে দেখেছি তো আমি আবার নতুন করে পরিয়ে দেবো আরু পাখি। চিন্তা করো না, আমি কিন্তু বেশ ভালো শাড়ি পরাতে পারি। আচ্ছা বউ, এখন আসি, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। আমার সাথে বিয়ের পর এমনিতেও ঘুমাতে পারবে কিনা তার গ্যারেন্টি আমি দিতে পারছি না। বলে আরিশ ব্যালকনির দিকে এগিয়ে যেতে আরু অবাক হয়ে গেল। আরু আর না বলে থাকতে পারলো না। আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? কেন? যেখান থেকে এসেছি সেখান দিয়েই যাচ্ছি। আপনি তার মানে? হ্যাঁ, ঠিকই ভেবেছো, পাইপ দিয়ে উঠেছি। আরে ভালোবাসায় সব কিছু জায়েজ। আরিশের দিকে চোখ মেরে আরিশ ব্যালকনির দিকে এগিয়ে আবারও ফিরে এসে আরুষির কাছে এসে হালকা করে একটা কিস করে চলে যেতেই আরুষি যেন হাফ ছেড়ে বাঁচল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। আরিশ আবার এসে ডিপলি কিস করে চলে গেল। যাওয়ার আগে জোরে একটা কামড়ও দিয়েছে। কালকের জন্য রেডি থেকো বউ। আমার সঙ্গে ওনার কোন জন্মের শত্রুতা যে উনি আমার সাথে এরকম করছেন? আর আমি আপনার কি ক্ষতি করেছি? তখনই ওর ফোন আসতে আরিশের কলটা না চাইতেও ধরে লো আরুষি। তোমার কি দোষ সেটা পরে জানতে পারবে আরু পাখি, এখন একদম কাঁদবে না। আর একবার যদি দেখেছি তুমি কেঁদেছো তাহলে আবার কিন্তু আমি তোমার কাছে চলে আসবো। আপনি জানলেন কি করে আমি কাঁদছি? সেটা যখন তুমি জানো না তো এখন আর জানার চেষ্টাও করো না। আরুষি রুমের চারিপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে দেখতে লাগলো যে সিসিটিভি জাতীয় কিছু আছে কি না, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। ভুলেও কিছু বোঝার চেষ্টা করো না, যেটুকু জানো সেটুকুতেই খুশি থাকো। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, 1 মিনিটের মধ্যে। তোমাকে যেন আর জেগে থাকতে না দেখি। আরুষি ভয়ে ভয়ে ফোনটা কেটে ঘুমিয়ে পড়লো। পরের দিন সেদিন সারা রাত আরুষি ঘুমাতে পারেনি। কোনো একটা অজানা ভয় কাজ করছিল ওর। তাহলে কি যা যা বলেছে সত্যি কি তাই করে দেখাবে? আরুষি মনমরা হয়ে বসে আছে, কারণ কিছুক্ষণ আগে আহানের ফোন এসেছিল। সরি রে আরু, আজকে আমি থাকতে পারছি না তোর হলুদে। কেন ভাইয়া, তোর আবার কি হলো? আর বলিস না, আসলে একটা ইমার্জেন্সি অপারেশন আছে। দেরি হলেও তুই আসতে পারবি না? আমি চেষ্টা করব, তাও হয়তো হবে না। আচ্ছা, বাবা তোকে আর কিছু বলছে? না, আর কিছু বলেনি, তবে আমি বাড়ি থেকে চলে গেলে উনি খুশি হবেন তা আমি জানি। মন খারাপ করিস না, তোর ভাইয়া তোর পাশে সবসময় থাকবে। আরু এবার কেঁদেই ফেললো আহানের কথা শুনে। একদম কাঁদবি না, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আচ্ছা। মনমরা হয়ে বসে আছে ছাদে। বাড়িতে মেহমানরা সবাই আসতে শুরু করেছে। এত লোকের ভিড়ে আরুর যেন দম বন্ধ হয়ে আসছে। সকাল ঘুরিয়ে দুপুর হলো, তাও অব্যয় থেকে কোনো ফোন আসেনি তখন। আরু অনেক ভেবেছিল যে অব্যয়কে কালকে রাত্রে সব কথা জানাবে, কিন্তু সে সুযোগ এখন হয়নি। মাঝে মাঝে সকালের মাঝে নিজেকে তুচ্ছ বলে মনে করে আরু নিজেকে। বাবাও তাকে আর আগের মতো ভালোবাসে না, সবসময় কথা শুনতে থাকেন। বিগত কয়েক বছরের এই ঘটনাগুলোর সাথে খুব ভালোভাবেই পরিচিত আরু। কারণটা ওর খুব জানতে ইচ্ছে করে যে উনি আরুর সাথে কেন এরকম ব্যবহার করেন। আহান ওকে খুবই ভালোবাসে, কখনো দুঃখ পেতে দেয়নি। এসব কিছু ভাবতে ভাবতেই সানার ফোন আসতেই মুখে একটু হাসি ফুটিয়ে ফোনটা ধরলো। আরু কিছু বলার আগেই সানা বলতে লাগলো, তোর রিং সাইজ কত? কেন বলতো? আরে বল না। 7.5 cm। বাট তুই এসব আমাকে কেন এসব জিজ্ঞাসা করছিস? আরে বলিস না, আজকে জানতে পারলাম যে ভাইয়ার নাকি একটা গার্লফ্রেন্ড আছে, তো তার জন্য রিং কিনবে। আর আজকেই নাকি তাকে নিতে হবে, তাই জন্য। আর তার আঙ্গুলের মাপ জানেই না, আর সে অনেকটা তোরই মতো, তাই তোর কাছ থেকেই জানতে চাইছি। আর মাপটা নিতে বললো। সানার কথা শুনে আরও চমকে গেল। তার কারণ আরিশ ওকে কি বুঝিয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? ও আচ্ছা, রাখছি, পরে কথা হবে। আসছি জানো। তাড়াতাড়ি আসিস, আর তিথিকেও তাড়াতাড়ি আসতে বলিস। ওকে বাবু। কি বললো তোর ফ্রেন্ড? তুই যা আন্দাজটা করেছিলি সেটাই ঠিক। ঠিক তো হবেই।
ভাইয়া তুই কি করে জানলি ওর আঙ্গুলের সঠিক মাপ? সে তুই বুঝবি না। আরিশ আর সানা বাড়ির পৌঁছে যেতেই সানা যখন ওর নিজের রুমের দিকে যাচ্ছিল তখন আরিশ সানাকে ডাকলো। ভাইয়া কিছু বলবি? আজকে তোর ফ্রেন্ডের গায়ে হলুদ, তুই তো একটু পরেই যাবি, তাই এই প্যাকেটটা তোর ফ্রেন্ডকে দিয়ে দিস। কিন্তু ভাইয়া তুই এটা কখন কিনলি আর আমাকে তো বলিসনি? আরে রিং কিনতে গিয়ে মনে পড়লো তুই আজকে গায়ে হলুদে যাচ্ছিস, খালি হাতে যেতে তো হয় না, সেই কারণে এই শাড়িটা নিলাম। আমার বেশ পছন্দও হলো শাড়িটা। ওকে ভাইয়া, আর ভাবির জন্য? তোর ভাবি অনেক স্পেশাল, তাই স্পেশাল কিছুই করবো। ভাবির সাথে আলাপ করাবি কবে? পরশুদিন যখন বাড়িতে নিয়ে আসবো তখনই দেখতে পাবি। কিন্তু পরশু তো আরুর বিয়ে, তাহলে আমি তো বাড়ি থাকবোই না। সারপ্রাইজ। ওকে, ওয়েটিং ফর ইউর সারপ্রাইজ। রহিম চাচাকে বলিস তোকে ঠিক পৌঁছে দেবে টাইমে। না চিন্তা করিস না, আব্বু মা সকলেই যাবে। তোকেও ইনভাইট করেছিল, কিন্তু আমি তোকে যাওয়ার জন্য বলিনি। তার কারণ এমনিতেই তোকে বললে তুই যেতেই না, বেকার বলেই আমার মুখ নষ্ট। এই বলে সানা শাড়ির প্যাকেটটা হাতে ধরে ঘরের মধ্যে চলে গেল। নিজের বিয়েতে আমার বউ নিজেই আমাকে ইনভাইট করেছে, আর তা আমি কি করে না গিয়ে থাকতে পারি? বিয়েটা প্রথমে কেমন জানি খাপ ছাড়া লাগছিল, তবে এখন বাবা মা যে আজকে যাচ্ছে বিয়েতে, তা ফাইনালি ফুলফিল। আরিশ ডেভিড মার্কা হাসি দিয়ে বলল। আর অনেকবার আহানকে কল করার চেষ্টা করছে, বারবার কল নট রিচেবল বলছে। এমনিতেই সকাল থেকে মন খারাপ, তার উপর আহান আসবে না বলছে। এই ঘটনাটা আরুকে আরও বেশি কষ্ট দিচ্ছে। আরুষি বারবার আহানকে কল করার চেষ্টা করছে, তখন দৌড়ে এসে সানা আরুষির গলা জড়িয়ে ধরল। অচমকা এমনটা হওয়ার কারণে আরু বেশ চমকে গেল। জানো সারপ্রাইজ! একটা থাপ্পড় দিব, এটা কোনো আসার সময়? আর এরকম করে কেউ ভয় দেখায়? আমি ভয় পেয়ে গেছিলাম। আর কিসের সারপ্রাইজ এটা? তোকে আমি আরো আগে আসতে বলেছিলাম, আর তুই এখন আসছিস, বরং উল্টো আমার দুঃখটা বাড়িয়ে দিলি। সরি জানো, আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার, কিন্তু তুই তো জানিস আম্মু তোকে কত ভালোবাসে, তাই তোর জন্য এটা সেটা বানিয়ে আনতে গিয়ে দেরি হয়ে গেছে। আর তাছাড়া বাপিও অফিসে ছিল, তার জন্য। যদিও বা ভাইয়া অফিসে থাকলেও কাজের প্রেশারটা একটু কমেছে, তাও সবটা তো ওর ওপর ছেড়ে দেওয়া যায় না, তাই না? আরিশ অফিসে জয়েন করেছে শুনে আরু খুব অবাক হলো। আরু আমতা করে বলল, তোর ভাইয়া অফিস জয়েন করেছে? হ্যাঁ রে, আমিও বিশ্বাসই করতে পারছি না, কত নতুন নতুন পরিবর্তন হচ্ছে এ ভাইয়ার মধ্যে। প্রথমত ভাইয়া অফিসে যাচ্ছে, আর দ্বিতীয়ত ভাইয়ার একটা গার্লফ্রেন্ড রয়েছে, যে এতদিন বাদে আজকেই আমি জানতে পারলাম। আর তৃতীয়ত ভাইয়া নাকি কালকে কিছু একটা করবে, সেটা কি ধামাকা টাইপের হবে। আমি কিছু জিজ্ঞেস করতেই আমাকে বলো যে সেটা নাকি সারপ্রাইজ। সানার কথা আরুষি যতই শুনছে ততই যেন বারবার ওর বুকটা মুচড়ে দিয়ে উঠছে, কারণ আরিশ যে সত্যি বড় কিছু একটা ঘটাবে সেটা আরু বেশ ভালোই বুঝতে পারছে। আরুর ভাবনা ভাঙিয়ে সানা বলতে লাগলো, দেখেছিস তো, কথায় কথায় ভাইয়ার দেওয়া গিফটটাই তোকে দিতেই ভুলে গেছি। ভাইয়া অনেকবার বলেছে যেন মনে করে ওটা তোকে দিয়েই দিই। কিসের গিফট? ভাইয়া তোর গায়ে হলুদের জন্য একটা শাড়ি পাঠিয়েছে, অন্যদিন পরে নিস। আচ্ছা এবার এটা ধর। আরুর হাতে সানা যখন শাড়ি দিল, আরুষির হাত তখন অলরেডি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শাড়িটা নেওয়ার সাহস পাচ্ছে না, কারণ শাড়িটা নিলেই ওকে যে শাড়িটা পরতে হবে সেটাও ভালোভাবেই জানে। এটা আরিশের অর্ডার, আর শাড়িটা না পরলে আরিশ নিজেই পরিয়ে দেবে। আর অব্যয়ের বাড়ির দেওয়া শাড়ি খুলে যদি অন্য শাড়ি পরতে হয় তো সেটা নিয়ে হাজারো কথা উঠবে। তবে যা খুশি হয়ে যাক, আরু শাড়িটা কোনোভাবেই পরবে না। তুই একটু ওয়েট কর, আমি আম্মুকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে, যা তবে তাড়াতাড়ি আসবি। ওকে। আরু শাড়িটা নিয়ে বসে বসে ভাবছে যে কি করার যায় এখন। তখনই ওর মাথায় এলো একটা প্ল্যান। কোনো রকম আর দেরি না করে টেবিলের উপর থাকা কাঁচিটা নিয়ে শাড়িটা ঠিক মাঝখানে এমন একটা অংশে কাটলো যাতে শাড়িটা পরলে শাড়ির বিভিন্ন অংশ দৃশ্যমান হয়। ওর যা ভাবা তাই কাজ। তাড়াতাড়ি শাড়িটা কাটলো কেচি দিয়ে, অল্পই কাটলো, না হলে আরিশ সন্দেহ করবে ওকে।
কাটা শাড়ি আরিশ নিশ্চয়ই আরুকে পরতে বলবে না, তাই আরিশের কাছ থেকে কল এলো। আরিশের থেকে কল আসবে আরু সেটা জানতো, কিন্তু তা যে তৎক্ষণাৎ আসবে সেটা আন্দাজ করতে পারেনি। তবু অনেকটা সাহস নিয়ে ফোনটা ধরলো। শাড়িটা পরেছো আরু পাখি? আরুষি কিন্তু করে আসলে হয়েছে কি, শাড়িটার না মাঝখানে কাটা আছে, তাই ওটা কোনোভাবেই পরা যাবে না। আরিশ ব্রুকুচকে বলল, আপনি বিশ্বাস করছেন না কেন? শাড়িটা পরা যাবে না। সেটা ছেঁড়া হোক আর যাই হোক, শাড়িটা ভালোই পরে নাও, না হলে আমি পড়ালে আশা করি ব্যাপারটা ভালো হবে না। আরিশের সাথে আরু কথা বলছে, তখনই তিথি ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই আরুকে ফোনে কথা বলতে দেখে তিথি বলে উঠল। জিজুর সাথে কথা বলছিস নাকি? আরিশ ফোনের ওপাশ থেকে আরুকে বলল। তিথিকে বলো, হ্যাঁ জিজুর সাথেই কথা বলছি। আরু তাও কিছু বলছে না, চুপ করে আছে দেখে আরিশ জোরে ধমক দিয়ে বলল, বলো হ্যাঁ। আরুষি চমকে উঠে তিথির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। তুই এত ভয় পাচ্ছিস কেন আরু? আর এরকম ঘামছিসই বা কেন? ফোনের ওপাশ থেকে আরিশ বলল, সত্যি তো? তুমি এত ভয় পাচ্ছ কেন? এখনই ভয় পেয়ে গেলে পরে তো আমার কাছেই আসবে না, তখন তো আমাকে বিবাহিত হয়েও ব্যাচেলার হয়ে থাকতে হবে। আরিশ বলে হাসতে লাগলো। আমি এখন রাখছি। সে রাখতে চাইলে রাখো, তবে আমি কিন্তু আসছি। এসে যদি দেখি যে শাড়িটা পরনি তো খুব খারাপ হবে। আরুষি তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল, কারণ তিথি বা সানা যদি আরিশের কথাটা জানতে পেরে যায় তো খারাপ একটা ব্যাপার হবে। অনেকক্ষণ ধরেই আরু বসে আছে অব্বয়ের পাশে। গায়ে হলুদের অনুষ্ঠান এখন শুরু হয়নি। অব্ব ফিস ফিস করে আরুর কানের কাছে গিয়ে বলল, লুকিং সো হট বেবি। প্লিজ ভদ্রভাবে কথা বলেন। এতে খারাপের কি আছে? তোমাকে যেরকম লাগছে সেরকমই তো বলছি, আর একটা জাস্ট কমপ্লিমেন্ট ইউ নো। আরু আর কোনো কথা বাড়ালো না অব্বয়ের সাথে। ও জানে অব্বয়ের সাথে কথা বাড়ালে কথা আরও বাড়বে। চারিদিকে বক্স বাজছে, গান হচ্ছে। তিথি সানা তার সঙ্গে আরুর সমস্ত কাজিনরাও আছে, আনন্দ করছে সবাই। আর আরিশের মা দূরে দাঁড়িয়ে আরুর মায়ের সঙ্গে কথা বলছে। আরিশের মা আরুকে খুব ভালোবাসেন, নিজের মেয়ের মতোই মনে করেন তিনি আরুকে। আরিশের সাথে আরুর বিয়ের কথাটা উনি ভেবেছিলেন, তবে তার আগেই অব্বয়ের সাথে বিয়ের পাকা হয়ে যায় ওর। অনুষ্ঠান এখনও শুরু হয়নি, কারণ আরুর বাবা এখনও এসে পৌঁছালো না। সানা আরু আর অব্বয়ের হাত ধরে ওদের মাঝখানে নিয়ে আসলো। ওদের সঙ্গে গানের তালে অব্ব নাচতে লাগলো, আর আরুকে অনেক জোর করছে, কিন্তু কেউ নাচতে পারেনি। এমনিতেই ওর মন মেজাজ ভালো নেই। হঠাৎ করে নাচের মাঝে অব্ব এসে আরুর পেটে ওর হাতটা স্লাইড করতেই আরু দূরে সরে গেল। তখনই ওয়েটারের সাথে আরুর ধাক্কা লেগে সমস্ত ডিঙ্কোস আর জুসগুলো আরুর শাড়ির উপরে পড়ে গেল। ওহ সরি আপু, দেখতে পাইনি। ভাইয়া ইটস ওকে, আর আমিও দেখতে পাইনি আপনি আসছেন। ইটস ওকে মানে? এই ওয়েটার, আপনি কেন ওর গায়ে ফেলবেন জুসটা? দেখে চলতে পারেন না? অব্ব আরও বাজে কথা ওয়েটারকে শোনাতে লাগলো। আরু কখনো ভাবতে পারেনি যে অব্ব এরকম একটা আচরণ করবে। ওই ওয়েটারটা আশা করি অব্বের কথায় কিছু মনে করবে না, কারণ আরিশ আরুর গায়ে জুসটা ফেলার জন্য ওয়েটারকে ভালো অ্যামাউন্ট এর টাকা দিয়েছে। আরু তুই ড্রেসটা চেঞ্জ করে আয়। চল, আমি তো সঙ্গে যাচ্ছি। আমি যাচ্ছি ওর সঙ্গে। আরুর অব্বয়ের উপর অনেক রাগ রয়েছে ওর সাথে এমন খারাপ ব্যবহার করার কারণে, তাই আরু রেগে গিয়ে বলল, কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। বলে আরু নিজের ঘরের দিকে চলে যেতে লাগলো। রুমে ঢুকেই দরজা দিতেই দেখলো সোফাতে পায়ের উপর পা তুলে আরিশ বসে আছে, আর মুখে সেই হাসিটা আরুর গোটা শরীর জুড়ে শিহর বয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। আরিশকে দেখে দরজা খুলে পালাতে গেলে আরিশ খপ্পর করে আরুর হাতটা ধরে কোলে তুলে নিয়ে রুমের মাঝে দাঁড় করিয়ে দিল। আরুকে কিছু বলার সুযোগ না দিয়ে এক টানে গা থেকে শাড়িটা খুলে দিল। আরু ভয়ে এখন কাঁপছে, কি করবে ও এখন? আরিশ আরুর উন্মুক্ত কোমরটা ধরে ওর সাথে আরুকে মিশিয়ে নিল। আরুর মুখে থুতনিটা ধরে আরিশ বলতে লাগলো, লজ্জা লাগছে এবার? খুব লজ্জা। আরু থরথর করে কাঁপছে, কিছু বলবে তার আগেই আরিশ ওর ঠোঁটে একটা কামড় বসালো। কামড় বসাতেই আরু আরিশকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল।
আপনি কি পাগল হয়ে গেছেন? কেন এই সমস্ত পাগলামি করছেন? আর কোনো সাধারণ মানুষরা এরকম পাগলামি করে না। আমার তো মনে হয় আপনি মেন্টালি সিক। আরিশ হাসতে লাগলো, তারপর বলল, ইয়েস, আমি মেন্টালি সিক, বাট তোমার সাথে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে না বললাম আগের দিন যে একবার বিয়েটা করো, তারপর দেখো আমি কি কি করি। আরুষি আরিশের জামার কলার ধরে বলতে লাগলো, আপনি প্লিজ আমার জীবন থেকে চলে যান। আমি আপনাকে ভালোবাসি না। আমাকে সুখে শান্তিতে থাকতে দিন। আরিশ আরুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে বাথটবের মধ্যে আরুকে ফেলে দিল। আপনি পাগল, আমাকে ভিজিয়ে দিলেন কেন? আরিশ আরুর প্রশ্নের জবাব না দিয়ে বলল, এই বলে আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের ভিতরে গিয়ে বাড়ি থেকে আনা হলুদের বাটি আর ওর দেওয়া গায়ে হলুদের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আরু উঠে দাঁড়ালো। তখন আরিশ ওয়াশরুমের দরজা লক করে দিল ভিতর থেকে। পালানোর চেষ্টা করো না আরু পাখি, গায়ে হলুদ আগে হোক, তারপরে যা খুশি করো। এদিকে আসো তো দেখি, আমার বউটাকে আগে হলুদ লাগাই। আপনি একদম আমাকে টাচ করবেন না বলে দিলাম। তোমার শরীরের কোথায় কোথায় টাচ করিনি তুমি সেটা আমাকে শুধু বলো। আরিশের কথা শুনে আরু ঘাবড়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এক কোণে। আরিশ ওর দিকে এগিয়ে যেতেই আরু পিছিয়ে গেল। অবশেষে দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল আরুর। কেন সবসময় চেষ্টা করো আমার থেকে পালানোর? তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো, এটাই যে নীতি। আরিশ এবার বাটি থেকে হলুদ নিয়ে প্রথমে ওর নিজের গালে লাগালে, তারপরে ওর মুখের হলুদটা আরুষির মুখে ঘুষে দিল। আরিশের মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকার কারণে আরুর মুখটা এখন বেশ জ্বালা করছে। নাও, আমাদের হলুদ কমপ্লিট। আমাকে এবার তো যেতে দিন। নিচে সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবাই অপেক্ষা করছে, আর তুমি জানো যে আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি? সেটা তো জানো না। চলো এবার গোসলটা সেরে নিই। গোসল সেরে নেব মানে? মানেটা খুব সিম্পল। বলে শাওয়ারটা অন করে দিল আর আরুষিকে শাওয়ারের নিচে দাঁড় করালো। তার সঙ্গে নিজেও দাঁড়ালো। না চাইতেও আরুষিকে আরিশের সাথে ভিজতে হলো। ওদের গোসল শেষ হয়ে গেলে আরিশ আরুর রুমে অপেক্ষা করতে লাগলো। তখন আরু চেঞ্জ করছে। আরু কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে নিয়ে রুমে আসলো। তারপর আরিশ সযত্নে আরুর শাড়িটা পরিয়ে দিল আর মাথায় ভিজা চুলগুলো তোয়ালা দিয়ে মুছিয়ে দিতে লাগলো। আরু জানে এইগুলো যতক্ষণ আরিশ না করবে ততক্ষণ আরিশ ওকে ছাড়বে না। আরিশ বলতে শুরু করলো, আমার থেকে কখনো পালানোর চেষ্টা করবে না, ঠিক আছে? তাহলে ফলাফলটা ভালো হবে না। এবার প্লিজ আমাকে যেতে দিন। অনেকক্ষণ হয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে অনেকবার ডেকেও গিয়েছে। প্লিজ এবার যেতে দিন আমাকে, প্লিজ। এতক্ষণে মনে হয় তোমার প্রেমিকের হলুদ ছোঁয়ানো হয়ে গেছে, আর আমার সাথে তো তোমার গায়ে হলুদ হয়েই গেল। তাই তুমি এখন রেস্ট করো, ওকে? বলে আরিশ আরুর হাতে ট্যাবলেটটা ধরিয়ে দিল। এটা কি? ঔষধ। এখন বেশি কথা না বলে আগে খেয়ে নাও, তারপর বলছি। আপনি বলেন আগে এটা কিসের ঔষধ, না হলে আমি খাবো না। আর আমার কি হয়েছে যে আমি এই ঔষধটা খেতে যাব? তোমার ভয়ানক রোগ হয়েছে আরু পাখি, আর যে রোগে তুমি আমাকেও জড়াচ্ছ, এটা তাড়াতাড়ি খাও। বলে জোর করে আরিশ একসঙ্গে দুটো ওষুধ খাইয়ে দিল আরুকে। নাও আরু পাখি, এবার তুমি ঘুমাও, ওকে? এটা আপনি কি করলেন? যা করেছি বেশ করেছি, এবার এই ঘুমের ওষুধ খেয়ে তুমি ঘুমাও। বলে আরুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আপনি ছাড়ুন প্লিজ, আমাকে ওখানে যেতে হবে। বলে আরুর মাথায় হাত বোলাতে লাগলো যাতে তাড়াতাড়ি ওর ঘুম চলে আসে। আর ঠিক সেই অনুযায়ী ঠিক 5 মিনিটের মধ্যে আরু ঘুমিয়ে পড়ল। আরু পাখি তুমি একটু ঘুমাও। বলে ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে আরও ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে বেরিয়ে গেল রুম থেকে। সকালবেলা পর্দা ফাঁক থেকে সূর্যের আলো আসতেই আরুর ঘুম ভেঙে গেল। অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, তাই কি এর মধ্যে হয়ে গেছে ওর কিছু মনে নেই, তাই আর মনে করার ব্যর্থ চেষ্টা করছে না। তারপর উঠে ওয়াশরুমের দিকে যেতেই চোখ পড়ল দরজার দিকে। সেই দিকে তাকাতেই চমকে গেল আরুষি, কারণ দরজাটা ভাঙা পড়ে রয়েছে। সেটাকে কোনো রকমভাবে ঠিক করছে কেউ। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না, তাই আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে নিচে চলে গেল জানার জন্য। নিচে যেতেই দেখলো সবাই যে যার মতো ব্যস্ত কাজে।
আর সকলের মাঝে আহানকেও দেখতে পেল আরুষি। আহানকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আহানের কাছে ছুটে গেল। আরিশ আহানকে জড়িয়ে ধরে, ভাইয়া তুই কখন এলি? আর আমাকে কেন বললি না তুই আসছিস? আহান আরুষিকে ছেড়ে ওর কপালে হাত দিয়ে দেখলো, তারপর বলল, এখন কেমন আছিস? কেমন আছিস মানে? এটা আবার কেমন কথা? কাল রাতে তোর জ্বর এসেছিল, তোর মনে নেই? আমার জ্বর এসেছিল? তখনই আরুর বাবা বাজালো কণ্ঠে বলে উঠল, তার মনে থাকবে কেন? গায়ে হলুদের অনুষ্ঠানটা সমস্ত নষ্ট করে দিয়েও বুঝি আপনার শান্তি হয়নি? আরু কিছুই বুঝতে পারছে না যে কাল রাতে ওর কি হয়েছে। আরু আহানের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাইয়া তুই বল আমার কি হয়েছিল? আমি তো হসপিটালে ছিলাম, আর হঠাৎ ওই মা ফোন করে বলল যে তুই নাকি দরজা খুলছিস না। অনেক ডাকাডাকির পরও তাড়াতাড়ি বাড়িতে আসলাম, কিন্তু ততক্ষণে দেখি সকলে দরজা ভেঙে তোর রুমে ঢুকে পড়েছে। কিন্তু এত শব্দের মাঝেও তোর ঘুম ভাঙলো না দেখে অবাক হলাম। তারপরে কপালে হাত দিয়ে দেখলাম তোর ভালোই জ্বর, তাই একটা ইঞ্জেকশন পুশ করে দিয়েছিলাম। আমার অজান্তে এত কিছু হয়ে গেল? হ্যাঁ হয়েছে, তুই তো জ্বরে কাহিল হয়ে গিয়েছিলিস, তার কি করে জানবি? ও আচ্ছা। আর কিছুক্ষণ পর পার্লারের লোকজন আসবে আরুকে সাজাতে, তাই আরু শান্ত হয়ে বসে আছে। আর পাশে বসে আছে সানা। সানা চুপ করে আছে, তার সঙ্গে আরু ও কিছুক্ষণ আগের কথা। তুই আসতে এত দেরি করলি কেন? আমি তো আরো তাড়াতাড়ি আসতে বলেছিলাম। কালকেও লেট করে, আজকেও। তিথির কথা আমি বাদই দিলাম, ও চিরকালের দেরি করা পাবলিক। আর বলিস না, ভাইয়ার জন্য আটকা পড়ে গেছিলাম। আরু কাপা কাপা গলায়, কেন, কি হয়েছে তোর ভাইয়া? জ্বর নাকি? আরে ভাইয়ার কেন কিছু হতে যাবে? আজ ভাইয়া নাকি বাড়ি বউ নিয়ে আসবে, এটা শুনেই আমি হতভম্ব। আমার তো বিশ্বাসই হচ্ছেই না। কালকেই শুনলাম ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, আর আজকে বউ করেই নিয়ে আসবে তাকে। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছিলাম না ভাইয়ের কি হয়েছে। মা আর বাবাও বেশ অবাক। কি হবে এখন জানি না। বাড়ি থেকে এটা বলেই বেরিয়েছে, আর কিছুই তো বললোই না। ভয়ে আরুর গলা শুকিয়ে কাঠ, একটা কথা বলারও সাহস পাচ্ছে না। কী বা বলবে, কারণ বিপদে যে আসন্ন সেটা ওর আর বুঝতে বাকি নেই। আগের দিন যা কাণ্ড ঘটিয়ে গায়েও ওর হলুদের অনুষ্ঠান নষ্ট করেছে, তো দেখে আরিশের এর পক্ষে যে বাদ বাকি কাজ অসম্ভব। এটা নতুন কোনো কাজ নয়, সেটাও এখন বেশ ভালোই বুঝতে পারছে আরু। ও, ব্যাপারটা যত নর্মাল লাগছে ততটা নয়। আমার তো এবার খুব চিন্তা হচ্ছে যে ভাইয়া কাকে না কাকে বিয়ে করে নিয়ে চলে আসে, তখন আর একটা সমস্যা হবে। না জানি সে কেমন হবে। তারপর থেকে আরু বেশ চুপচাপ, কোনো কথার ওর মুখ থেকে বের হচ্ছে না। বিয়েটা বাড়িতে আনুষ্ঠানিকভাবেই হবে, সকল সাজ সরঞ্জাম রেডি। আহান কোনো কিছুতেই কোনো ত্রুটি রাখেনি। আহানের নয়নের মণি আরু কখনো কষ্ট পেতে দেয়নি নিজের বোনকে, আর সেখানে ছোট্ট বোনের বিয়ে কিভাবে কোনো ভুলকুটি করে। পার্লারের লোক অনেকক্ষণ আরুকে সাজিয়ে রেখে চলে গেছে। ঘরের মধ্যে আরু একা বসে রয়েছে। একটু আগে বর এসেছে শব্দটা শুনে সানা, তিথি আর ওর কাজিন সহ সবাই সেখানে গেছে। বুকের ভিতর দুঃখ পোকানিটা কমক্স বেড়ে চলেছে। একরাশ ভয় কাজ করছে আরুর, তার কারণ আরিশ যদি ওর জেদ বজায় রাখতে বিয়েটা ভেঙে দেয় তখন কি হবে। হঠাৎ ওর নিস্তব্ধতা ভেঙে আরিশের ফোন এলো। আরুষি ভেবেই রেখেছে যে কোনোভাবেই কলটা ধরবে না, ধরলে ওকে আরিশের চক্রান্তের শিকার হতে হবে। কথা বলে আরিশ ওকে থ্রেট দেবে ওকে বিয়ে করার জন্য, আর এই ভুলটা আরু দ্বিতীয়বার করবে না। বারবারই আরিশ ফোন করেই চলছে, কিন্তু আরু কোনোভাবেই ফোন ধরছে না। ফোনে মেসেজের টুং টুং আওয়াজ কানে বেশি আসছে। ফোনটা ধরলো আরু। একটা ভয়েস মেসেজ। ফোনটা ধরো, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে যাব। এমনিতেও দরজাটা অনেকটাই ভাঙা, তাই ঢুকতে বেশি অসুবিধা হবে না, তুমি বুঝতেই পারছো আশা করি। তাই আর দেরি করো না, আরেকবার কল করব, কলটা যেন রিসিভ হয়। আরও ভয়ে ভয়ে কলটা ধরলো। ফোন ধরতেই আরিশ নরম কণ্ঠে কথা বলতে লাগলো যে কোনো কিছুই হয়নি এতক্ষণ। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আরু পাখি, আমি তো চোখ ফেরাতেই পারছি না। শুধু তাড়াতাড়ি তোমাকে বিয়ে করার অপেক্ষা। আসছি আমি, অপেক্ষা করো, ভালোবাসি আমি। তারপর আর কিছুই বললো না আরিশ, কলটা কেটে দিল। ফোনটা কেটে দিয়েই নিস্তব্ধ হয়ে বসে রইল আরু। চোখ থেকে কয়েক ফোঁটা জল
অজান্তেই গড়িয়ে পড়ল। এবার কি হবে? গোটা বিয়ে বাড়ি নিস্তব্ধ। একটা পিন পড়লেও যেন তার শব্দটা শোনা যাবে এরকম। কারোর মুখে কোনো কথা নেই, সবাই যেন বাকহারা হয়ে গেছে। সকলের সাথে চুপ করে আছে আরু, আর তার সঙ্গে ওর গোটা পরিবার। আহান রাগ করে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওর মা ঘরে নিজেকে বন্ধ করে রেখেছে, কান্নাকাটি করছে ক্রমাগত। ওর বাবার মুখে আছে এক রাশ হতাশা আর রাগ। সকলের মাঝখানে বসে আছে আরিশ, মুখে ডেভিড মার্কা হাসি নিয়ে। কিছুক্ষণ আগের কথা, আরুকে অব্যয়ের পাশে বসানো হয়েছে, সামনে কাজী বসে আছেন। বিয়ে পড়ানো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সব আত্মীয় স্বজনরা ভিড় করে রয়েছে। সকলের নজর এখন নতুন বর আর কনের উপর। আরুর বাবাকে আজকে বেশ খুশি দেখাচ্ছে। আরুকে খুব একটা স্নেহের চোখে না দেখলেও এই বিয়েটা হয়ে উনি যে বেশ খুশি তা ওনাকে দেখেই সহজেই বুঝতে পারবে যে কেউ। আরুর বুকের ভিতর টিপ টিপ করছে ভয়ে। অব্য পাশে বসে থাকলেও সাহসে কুলাতে পারছে না, আর না পারলো অব্যয়ের সঙ্গে কথা বলতে। অব্যয়ের সাথে কথা হলে সমস্তটা খুলে বলতো, কিন্তু তা হয়নি, কারণ আগের দিন অব্যয় আরুর সঙ্গে যা ব্যবহার করেছে তার পরিপ্রেক্ষিতে অব্যয় আরুকে সরি পর্যন্ত বলেনি, এমনকি সারাদিন ফোনও করেনি। আরু ভেবেছে গায়ে হলুদের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অব্য ওকে ফোন করতে পারেনি, কিন্তু কী কারণে ফোন করেনি তার সঠিক কারণটা এখন আরু জানে না, হয়তো জানার চেষ্টাও করেনি। কাজী আবার বিয়ে পড়ানো শুরু করলেন। রেজিস্ট্রেশন পেপারটাও সই করে অব্য 3 বার কবুল বলল, বেশ হাসি মুখে। বিয়েটাতেও বেশি খুশি। এবার আরুর পালা। বিনতে আরুশি রহমান, তুমি কি অব্র মাহমুদের সাথে এই বিয়েতে কবুল? যদি কবুল হও তাহলে বলো কবুল। আরুষি এখনও রেজিস্ট্রেশনটা বাকি। আরুষির বাবা চেয়েছিল যে আরুর প্রথমে কবুল বলে বিয়েটা করুক, তাই ওনার কথা মতোই আরুষির সইটা এখনও বাকি আছে। ক আরু কিছু বলতে পারলো না। আরু কথাগুলো যেন গলায় আটকে গেছে। বললেই হয়তো সামনে মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ওকে খুন করে ফেলবে। মা, তুমি কি কবুল? আরুষি এবার চুপ করে রইল। মা, তুমি যদি এই বিয়েতে কবুল হয়ে থাকো তাহলে বলো কবুল। আরু তাও কোনো কথা বলছে না। মনে হচ্ছে ওর গলাটা কেউ যেন চেপে ধরে আছে, ওকে কথা বলতে দিচ্ছে না, কারণ আরিশ এর নজর ওর দিকে আগের মতোই স্থির। কাজী সাহেব এতবার বলার পরেও আরু কোনো কথা বলছে না দেখে এবার রায়হান আহমেদের তদন্তে রেগে গেলেন। এভাবে চুপ করে থাকার মানে কি? এখানে কি সবাই মজা দেখার জন্য এসেছে? আর এভাবে চুপ করে আছো কেন? বিয়েটা কি আমরা জোর করে দিচ্ছি তোমাকে? পিছন থেকে আরিশ বলে উঠল, অবশ্যই জোর করে দিচ্ছেন, না হলে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও সে আবার কিভাবে দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হয়? এই কথাটার বই তো এতক্ষণ আরু করছিল। আরিশের মুখ থেকে কথাটা শুনতেই বুকের ভেতরটা ধক করে উঠল আরুর। না পেরে অব্য এবার বলতে শুরু করলো, এসবের মানে কি? আর এসব কি বলছো তুমি? আরিশ এবার অব্যের দিকে ডেভিড মার্কা হাসি দিয়ে, কেন? তুমি কিছুই বুঝতে পারছো না? আমি খুব সহজভাবে বলতে চাইলাম, একটা বিবাহিতা মেয়ের দ্বিতীয়বার তার অমতে বিয়ে দিতে গেলে এরকমই তো হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এই যে ছেলে, তুমি এসব কি বলছো? আর গোটা বিয়ে বাড়ির সামনে মজা করছো? আর কে তুমি? আমি কে সেটা তো আপনার মেয়ে ভালো করে বলতে পারবে আঙ্কেল, ওকেই না হয় জিজ্ঞেস করুন। রায়হান আহমেদ আরুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। উনি আরুকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটাকে? আর ও এই সমস্ত কথা কেন বলছে? এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? আরু আর বলার কোনো ভাষা নেই। চোখ থেকে অনবরত টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। এই দিনটা দেখাই বাকি ছিল, যেখানে গোটা বিয়েবাড়ির লোকের সামনে ওকে এভাবে অপমানিত হতে হচ্ছে। আহান ও আর না পেরে বলল, কিরে, চুপ করে আছিস কেন? বল, উনি যা বলছে তা কি সত্যি? আরু কোনো কথা বলছে না, কেবল নির্বাক হয়ে চোখের জল ফেলে যাচ্ছে। আর কী বা বলবে ও, কারণ আরিশ যা বলতে সবই তো সত্যির কথা। ওর সঙ্গে সত্যি তো আরিশের বিয়ে হয়ে গেছে। আসলে ও বলতে লজ্জা পাচ্ছে। আমি বলছি আপনাদের, এবং প্রমাণও দেখাচ্ছি। এই বলে আরিশ ওর আরুর ম্যারেজ সার্টিফিকেট সকলের সামনে দেখালো, যেখানে স্পষ্ট দুজনের সই রয়েছে। আর সাক্ষী হিসেবে রয়েছে আরিশ এর একটা ফ্রেন্ড। সানা আরিশের কাছে এগিয়ে আসলো, এসে বলল, ভাইয়া,
তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? সানা, তুই তো জানিস তোর ভাইয়া কখনো মিথ্যে কথা বলে না। তুই নিজেই দেখ আমার আর আরু পাখির বিয়ের পেপারগুলো। সানাসহ আরুর বাবা, আহান, অব্য সবাই পেপারগুলো দেখতে লাগলো। তারপর দেখলো যে সত্যি ওদের বিয়ে হয়ে গেছে। আরুর বাবা রেগে গিয়ে আরুকে যেই চর মারতে এগোবেন সামনে, তখনই আরিশ স্থির কণ্ঠে বলল, আর এক পাও এগোবেন না। যেখানে আছেন সেখানেই থাকুন। ও আপনার মেয়ে ছিল, কিন্তু ও এখন আমার বউ, তাই অধিকারটা আপনার থেকে আমার কিছুটা হলেও বেশি। আর ওর গায়ে হাত দেবেন না, তাহলে ভালো হবে না। আমি এসব মানি না। আমি আরশিকে বিয়ে করব, ব্যাস। ও 1000টা বিয়ে করলো, আমি ওকে বিয়ে করব। অব্যয়ের কথা শুনে আরুর কান্না ভেগ যেন আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ ও অব্যকে ধোঁকা দিয়েছে। আরিশ যে ওকে আজকে যেভাবেই হোক বিয়ে করবে সেটা আরুকে বলেছিল, আর তা আরুর অব্যয়কে জানানো উচিত ছিল। তাহলে সকলের মাঝে এত বড় সিনক্রেট করতে পারতো না আরিশ। অব্য কোনো না কোনো ব্যবস্থা করতো। এতদিন জানতাম বেহায়া শব্দটা মেয়েরা মেয়েদেরকেই বেশি ইউজ করে, কিন্তু আপনাকে দেখে আজ থেকে ছেলেদের ওপরে এই ট্যাগটা দেওয়ার জন্য মন আনচান করছে। সত্যি বলছি, বড্ড বেহায়া আপনি। অন্যের বউকে তার সামনে বিয়ে করার কথা বলছেন? হ্যাঁ, সাহস আছে আপনার, না হলে কি আর। এইটুকু বলে আরিশ থেমে গেল, আর কিছু বলল না। আরিশের বলা কথাগুলো অব্যয়ের বড্ড গায়ে লেগেছে বোধহয়, তাই আর এক মুহূর্তে দেরি না করে ওইখান থেকে বেরিয়ে গেল। অব্যয়ের সাথে সাথে বাকি বরযাত্রীরাও বেরিয়ে গেল নিস্তব্ধ হয়ে। কোনোপক্ষে সকলের মাথা হেড, সবাই যেন চমকটা কাটিয়ে উঠতে পারছে না এখনো। আরিশ আরুর কাছে গেল, গিয়ে ওর চোখের জলটা মুছে দিয়ে ওকে বুকে টেনে নিল। একদম কাঁদবে না আরু পাখি, আমি আছি না। যতদিন আমি থাকবো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরিশ রায়হান আহমেদের দিকে তাকিয়ে কথাগুলো বলে, বর্তমানে আরু পাখি চলো, অনেক দেরি হয়ে গেছে। মা আর বাবা আমাদের জন্য বাড়িতে অপেক্ষা করছে। সানা তো আগেই চলে গেছে, আগে থেকে সব কিছু রেডি করার জন্য। যতই হোক নিজের বেস্ট ফ্রেন্ড, সে বাড়িতে ওর বাবি হয়ে যাচ্ছে, তাই প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে ওর মধ্যে। সে এর আগে যত কিছুই হোক না কেন, আরও নিস্তব্ধ হয়ে চুপচাপ উঠে দাঁড়ালো, কারণ না চাইলেও আরিশ এর সঙ্গে ওকে যেতেই হবে, আর ও না চাইলেও আরিশ জোর করে ওকে নিয়ে যাবে। আরিশ যে ওর জীবনটাকে ধ্বংস করার জন্য এত কিছু করছে সেটাও বেশ ভালোই বুঝতে পারছে আরু। আর কোনো পিছুটান না রেখে আরিশের সঙ্গে হাঁটতে লাগলো। আরু দরজার কাছে যেতেই রায়হান আহমেদ কড়া কণ্ঠে বলে উঠল, একবার এই বাড়ি থেকে চলে যাচ্ছ, মনে রেখো এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ। আরু একবার পিছন ফিরে ওর বাবার দিকে তাকালো, চোখে জলটা যেন আর আড়াল হতে চাইল না। গড়িয়ে পড়লো এক কোণ থেকে। এক মনে গাড়ি চালাচ্ছে আরিশ। বেশ সুন্দর একটা রোমান্টিক গান বাজছে গাড়িতে, আর মাঝে মাঝে গানের তালের সঙ্গে গুনগুন করে গানটার সাথে সুর মেলাচ্ছে। আরিশের মনের কোনো বিশেষ কিছু পাওয়ার এক রাস আনন্দ হচ্ছে সেটা এখন আর বলতে বাকি রাখে না। হঠাৎই গাড়ি অন্যদিকে ব্যাক নিতেই আরু বলে উঠল, আপনি এ রাস্তায় যাচ্ছেন কেন? আপনার বাড়ি তো এদিকে না, আমরা তো রাস্তা পার করে চলে এসেছি অন্যদিকে। আরিশ জোরে জোরে হাসতে লাগলো, তারপর বলল, শ্বশুর বাড়ির রাস্তাটা তো ভালোই চিনে রেখেছো দেখছি, বেশ ভালো। পথ ভুলবে না কখনো, আর আমি কখনো ভুলতেও দেব না। আমরা তার মানে আপনার বাড়ি যাচ্ছি না? একদমই তাই। আপনি আমাকে তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন? আরিশ আরুর কানের কাছে এসে ফিস ফিস করে বলল। আরু ভয় পেয়ে বলে, আপনি প্লিজ আমাকে এখানেই নামিয়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। তুমি না চাইলেও আমার সাথে যাবে, যেমনটা এতদিন তুমি না চাইতেও হয়ে আসছে। আর না চাইলেও ভালোবাসতে হবে আমাকে। আর তুমি তো দেখছি সত্যি ভয় পেয়ে গেলে। আরিশ কথাটা বলতে বলতে গাড়িটা থেমে গেল একটা ফার্ম হাউসের সামনে। এটা কোথায়? চলো, গেলেই দেখতে পাবে কোথায়। আমি কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো। তুমি কোথায় থাকবে না থাকবে সেটা তো আমি দেখবো। বলে আরুকে গাড়ি থেকে নামিয়ে কুলে তুলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকাতেই আরুর বেশ একটু ভয় ভয় লাগছে, কারণ সারা বাড়িতে কেউ নেই, একটা সার্ভেন্ট অবধিও নেই। ঢোকার সময় দারোয়ানকে দেখেছিল, আর কাউকে দেখেনি। আরিশ একটা রুমের ভেতর ঢুকলো, দরজাটা আগে থেকেই খোলা ছিল। হয়তো ওরা আসবে সেটা বাড়ির সার্ভেন্ট খুব ভালোভাবেই জানতো, তাই
জন্যই খুব পরিপাটি করে গুছিয়ে রেখেছে সব কিছু। রুমে ঢুকতেই আরিশ আরুকে বিছানার উপরে শুইয়ে দিল। হাতে কিছু নরম বস্ত্র স্পর্শ হতে আরু সেদিকে তাকিয়ে দেখলো গোলাপের পাপড়িতে সাজানো বিছানাটা, আর ঘরটা ডেকোরেশনও সেভাবেই করা। আরিশ আরুর পাশে বসে আরুর দিকে ঝুঁকে গেল। দুজনের মাঝখানে দূরত্বটা এতই কম যে আরিশের মুখের নিঃশ্বাসগুলো আরুর মুখের উপর এসে পড়েছে। আরু পাখি, পছন্দ হয়েছে ডেকোরেশন? এসবের মানে কি? আরিশ আঙ্গুল দিয়ে আরুর ঠোঁট দুটোতে আলতো করে স্পর্শ করে বলল, কিছুই বুঝতে পারছো না আরু পাখি? যে এসব কেন? আজ তোমার আর আমার বাসর মনে নেই? ভয়ে আরুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আরুর অবস্থা দেখে আরিশ বলল, এখনই ভয় পেয়ে গেলে চলবে? এখনো তো অনেক কিছুই বাকি।